সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন শিগগিরই হরমুজ প্রণালীকে আমেরিকার নিজের ভূখণ্ড বলে তিনি ঘোষণা দেবেন। তার মানে হরমুজ প্রণালী আমেরিকার, এই দাবি তিনি আপাতত উত্থাপন করলেন। ইরান কি বলছে? ইরান বলেছে হরমুজ ইরানের ছিল, ইরানেরই আছে এবং ইরানেরই থাকবে, এখানে কোনো আপোষ হবে না। শুধু তাই না, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু হবে কখন সে ব্যাপারেও পরিষ্কার গল্প বলে দিয়েছেন। এদিকে গত কয়েকদিন ধরে আব্রাহাম লিঙ্কন জাহাজে যে ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে তা নিয়ে নানামুখী খবর ছিল। আমি ব্যক্তিগতভাবে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলাম। গতকাল থেকে খবর পাচ্ছিলাম, আজকে খবরটা একদম পরিষ্কার হয়েছে যে আব্রাহাম লিঙ্কন জাহাজ ভারত মহাসাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং সেখানে নতুন আরেকটি জাহাজ আসছে। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ খবর আছে মধ্যপ্রাচ্যের জন্য, সেটি হচ্ছে যে কুয়েত, যে দেশের হাতে বিশ্বের টোটাল তেল রিজার্ভ যা আছে তার 6% আছে এই কুয়েতের হাতে, সেই কুয়েত গত 6 মাস ধরে তেল বিক্রির মারাত্মক সংকটে। কেন এই সংকট এবং দেশটিকে কোথায় নিয়ে যাচ্ছে, কি পরিস্থিতি তৈরি হচ্ছে? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হরমুজ প্রণালী নিয়ে আরও বিভিন্ন রকমের তথ্য থাকবে। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তেল এবং গ্যাসের উচ্চ মূল্য তাদেরকে মেনে নিতে হবে। কেন এই কথা বলছেন? ইরান যুদ্ধে আসলে সর্বশেষ পরিস্থিতি কি, কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে পরিস্থিতি, এই সমস্ত নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে হরমুজ প্রণালীকে আমেরিকা তার নিজের ভূখণ্ড বলে দাবি করছে আপাতত। আমেরিকা বলতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন হরমুজ প্রণালী নিজেদের এলাকা, অর্থাৎ এটা আমেরিকার অংশ, এই ঘোষণা তিনি খুব শিগগিরই দেবেন। গতকালকে বলেছেন। গতকাল মানে সবসময় মনে রাখবেন যে বাংলাদেশ এবং আমেরিকার ভেতরে প্রায় 11 ঘন্টার সময়ের পার্থক্য, যেহেতু অতএব আমাদের বাংলাদেশে যখন বুধবার তখন ওখানে মঙ্গলবার, বাংলাদেশে যখন শনিবার তখন আমেরিকায় শুক্রবার, মোটামুটিভাবে এরকম হিসাবটা। একদম পুরোপুরি 11 ঘন্টার পার্থক্য বললাম তো। যাই হোক, তিনি সাংবাদিকদের বলেছেন যে আমি খুব শিগগিরই হরমুজ প্রণালী আমেরিকার এই ঘোষণা দিতে যাচ্ছি। অদ্ভুত কথা, আমেরিকা জীবনে কখনো কোনোদিন এই এলাকায় কি ছিল? আমেরিকার ভূখণ্ড হয় কি করে? পরে আবার কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা কৌতুক করে বলেছেন। অন্য দেশের ভূখণ্ড নিয়ে একজন প্রেসিডেন্ট এইরকম কৌতুক করবেন? এই প্রেসিডেন্টের ব্যক্তিত্ব সম্পর্কেই তো প্রশ্ন ওঠে। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পর যে হরমুজ প্রণালী আমেরিকার অংশ, সেটা আমি খুব শিগগিরই ঘোষণা দেব, এই কথা বলার পর তাৎক্ষণিকভাবেই ইরানের পক্ষ থেকে ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী তিনি বলেছেন যে হরমুজ ইরানের ছিল, ইরানের জনগণের ছিল, আছে এবং থাকবে। ইরান কাউকে ভয় পায় না, কোনো হুমকি দিলে কেউ যেমন ভীত হয় না, তেমনি কারো বিরুদ্ধে যুদ্ধ করতেও ভয় পায় না। কাজেম গরিবাবাদ বলেছেন যে কোনো শক্তির বিরুদ্ধে ইরান তার শক্তি প্রদর্শন করতে, তার ক্ষমতা দেখাতে মোটেই কুণ্ঠাবোধ করে না। এর মানে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কৌতুক করেই বলুন আর ভুলবশত বলুন আর যেভাবেই বলুন, হরমুজ প্রণালী নিয়ে যে কথা বলেছেন সে ব্যাপারে কিন্তু আসলে সিরিয়াসলি রিয়্যাক্ট করলো ইরান। এবার সেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি তিনি বলেছেন হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য কবে খুলবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমেরিকার উপরে। আমেরিকা যখন ইরানের শর্তগুলো মেনে নেবে তখন শুধুমাত্র এই হরমুজ প্রণালী খোলা হবে, তার আগে নয়। একই সাথে তিনি বলেছেন
কোনো কোনো জায়গায় খবর বের হচ্ছে যে হয়তো ইরান এবং আমেরিকা আলোচনায় বসতে যাচ্ছে। সেই ব্যাপারে আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেছেন যে আমেরিকার সাথে ইরানের কোনো আলোচনা চলছে না। পাকিস্তান এবং কাতারের মাধ্যমে আমেরিকার সাথে কিছু বার্তা আদান প্রদান হয়েছে, এর মানে এই না যে আমরা আলোচনায় বসে যাচ্ছি আমেরিকার সাথে। আব্বাস আরাকচি যে কথা বলতে চেয়েছেন সেটি হচ্ছে এই যে আমেরিকা যখন ইরানকে কোনো বার্তা দেবে, স্বাভাবিকভাবে ভদ্রতা হচ্ছে সেই বার্তার জবাব দেয়া। ধরুন আপনি আমাকে একটা কথা বললেন যে এইটা করা যাবে কিনা, আমার পক্ষ থেকে সাধারণ ভদ্রতা, আপনি যদি আমার শত্রুও হন তাহলেও আমি আপনাকে বলবো যে না, যাবে না। এটা ভদ্রতা, সৌজন্যতা। যেহেতু ইরান খুবই কালচারালি ডেভেলপড, অনেক ইতিহাস ঐতিহ্যের অধিকারী একটা দেশ, আমেরিকার সাথে তার যুদ্ধ চললেও আমেরিকা যদি তার কাছে কোনো বার্তা পাঠায় তাহলে তার জবাব ইরান দেবে, এটা স্বাভাবিক। হ্যাঁ, কখনো কখনো হয়তো একেবারে টোটালি কিছু না বলে চুপ থাকতে পারে, সেটা এমন যে সেই কথাটা বললে দেখা গেল যে ইরান কূটনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তখন হয়তো বলবে না। কিন্তু স্বাভাবিক সৌজন্যতা, ভদ্রতা যেটা, সেখানে ইরান অবশ্যই এই সংকীর্ণতার ভিতরে পড়বে না, তারা জবাব দেবে, কথা বলবে। তো আমেরিকার পক্ষ থেকে পাকিস্তান এবং কাতারের মাধ্যমে হয়তো কিছু তথ্য দেওয়া হয়েছিল, বার্তা দেওয়া হয়েছিল ইরানকে। ইরান তার জবাব দিয়েছে এই কাতার এবং পাকিস্তানের মাধ্যমে, তারা নিজেরা দেয়নি। এবং সেই কারণে আব্বাস আরাকচি একদম সুস্পষ্ট করে বলেছেন যে আমেরিকার জাহাজ থেকে শুরু করে কার কবে কোন জাহাজ চলবে হরমুজ প্রণালীতে, কবে কখন এই হরমুজ প্রণালী একদম উন্মুক্ত করে দেওয়া হবে, এ সমস্ত সব কিছু নির্ভর করছে আমেরিকা কবে ইরানের শর্ত মেনে নেবে তার উপরে। কিন্তু গতকাল যে খবর দিয়েছি আমরা, এবং ইরানের পক্ষ থেকেই খবর এসছে যে ইরানের সংসদীয় কমিটিতে একটা প্রস্তাব পাশ হয়েছে, হয়তো সেটা বিল আকারেই সংসদে উত্থাপন করা হবে, বা সংসদে উত্থাপন করা হয়েছিল সেটা বিশেষ কমিটিতে দেওয়া হয়েছে, সেখানে পাশ হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েল এবং আমেরিকা তাদের কোনো জাহাজ পরিচালনা করতে পারবে না, আমেরিকা এবং ইসরায়েলের জাহাজ নিষিদ্ধ। ব্যাপারটা যদি তাই হয় তো তাহলে হরমুজ প্রণালী দাবি করা তো পরের কথা, হরমুজ প্রণালী তাদের জন্য আদৌ খুলবে কিনা সেটাই তো এখন প্রশ্ন। এবং এই যে মার্কিন নৌ ব্লকেড, এই নৌ ব্লকেড আরও দীর্ঘস্থায়ী করবে বলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছে। তিনি বলেছেন যে অনির্দিষ্টকালের জন্য ইরানের বিরুদ্ধে এই ব্লকেড থাকবে। তো যদি ব্লকেড থাকে তাহলে ইরানও খুলবে না হরমুজ প্রণালী, এটা স্বাভাবিক। শুধু তাই না, ইরানের পক্ষ থেকে কথাও বলা হয়েছে যে ব্লকেড তোলার জন্য ইরানের যা করণীয় ইরান তা করবে, অর্থাৎ মার্কিন বাহিনীর উপর হামলা চালাতে পারে। এবং সেই রকম কিন্তু আকার ইঙ্গিত আমরা অনেক কিছু পাচ্ছি। এই প্রস্তুতি যেমন ইরানের পক্ষ থেকে হচ্ছে, একই রকমের প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে আমেরিকার পক্ষ থেকেও। সেক্ষেত্রে চূড়ান্ত একটা যুদ্ধের আশঙ্কা কিন্তু মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী এলাকায় রয়েছে। আমেরিকা বললেই হবে না যে হরমুজ প্রণালী এলাকায় তাদের ব্লকেড অনেক দিন ধরে চলবে, ইরান এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এমন খবরও আমরা পাচ্ছি। হরমুজ প্রণালী খুলছে না এবং বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে মধ্যপ্রাচ্য থেকে এক ফোঁটা তেলও আমেরিকায় যায়নি। এটাই ইতিহাসে সম্ভবত প্রথম, এটা বিরাট একটা ঘটনা। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন বলছেন, দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যে তেল এবং গ্যাসের প্রাইস মূল্য অনেক বেশি থাকবে, এটা তোমাদের সবাইকে মেনে নিতে হবে। তার মানে হরমুজ প্রণালী, লোহিত সাগর, বাবা আলমানদের প্রণালীর যে ক্রাইসিস, এই ক্রাইসিস খুব সহজে শেষ হচ্ছে না। এই ক্রাইসিস শেষ হচ্ছে না, তার আরও অনেকগুলো লক্ষণ আছে। ওই যে আমি আগেই বলেছি যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে আরব সাগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। আরব সাগর থেকে সরিয়ে নিয়ে সেখানে রিপ্লেস করা হবে জর্জ ওয়াশিংটন বিমানবাহী যুদ্ধ জাহাজকে। এই জর্জ ওয়াশিংটনকে যখন মোতায়েন করা হবে ভারত মহাসাগর অর্থাৎ হরমুজ প্রণালীতে বা ইরানের উপর ব্লকেড চালু রাখতে, তখন একই পরিস্থিতি দাঁড়াবে। তার মানে দীর্ঘমেয়াদী হচ্ছে হরমুজ সংকট। এখন এখানে একটা প্রশ্ন আসছে, আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিয়ে
জর্জ ওয়াশিংটনকে এখানে এনে কি করবে আমেরিকা? নিশ্চয়ই যুদ্ধ করার চেষ্টা করবে, বাট ইরানও তো যুদ্ধ করবে। আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড আর ফোর্ড মিলে যখন হরমুজ প্রণালী খুলতে পারলো না, তখন জর্জ ওয়াশিংটনের কি ক্ষমতা আছে যে তারা এসে হরমুজ প্রণালী খুলবে? তারা যা করতে পারে সেটা বড়জোর এই হরমুজ প্রণালী এলাকায় ব্লকেটটা, নৌ অবরোধটা কার্যকর রাখতে পারে। কিন্তু আমি আগেই বলেছি, যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইরান মার্কিন বাহিনীর উপর, মার্কিন নৌবাহিনীর উপর হামলা চালাবে। তাতে জেরাল্ড আর ফোর্ড আগে একবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন জর্জ ওয়াশিংটন ক্ষতিগ্রস্ত হয় কিনা সেটাও একটা দেখার বিষয়। মোটামুটিভাবে সব জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে, সূত্র থেকে, যে ইরান যদি মার্কিন বাহিনীর উপরে হামলা চালায় তাহলে এবার প্রধান লোক হবে মার্কিন বাহিনীর জাহাজ। এতদিন কিন্তু ইরান আমেরিকার জাহাজগুলো লক্ষ্য করে হামলা চালায়নি, এখন তাই হতে যাচ্ছে। আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে রেখে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে, নৌ ব্লকেড অব্যাহত রাখবে। এই জন্য 2025 সালে অর্থাৎ গত বছরের 21শে নভেম্বর এই জাহাজ আমেরিকার স্যান ডিয়েগো ঘাঁটি থেকে ছেড়ে আসে, বন্দর থেকে ছেড়ে আসে এবং এখনো পর্যন্ত ভারত মহাসাগরে মোতায়েন রয়েছে। তার মানে এই জাহাজের যত সেনা, নাবিক, যত যা কিছু, তারা এত মাস ধরে টানা একটা জাহাজে, এবং সেই জাহাজের বাথরুম, টয়লেট নষ্ট হয়ে গেছে, কিচেন খারাপ হয়েছে, গোসলের শাওয়ার টাওয়ার সমস্ত সব কিছু নষ্ট হয়ে গেছে, ফাঙ্গাস পড়েছে, খাবার দাবারের অভাব, এবং সেখানে সেনারা প্রচণ্ডভাবে মানসিক সমস্যায়, কেউ কেউ জাহাজ থেকে লাফ মেরে আত্মহত্যা করার চেষ্টা করেছে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে, এবং এই জাহাজে মারামারি হয়েছে, অন্তত 7 জন নিহত হয়েছে, এইরকম খবরও ছড়িয়েছে। এই জাহাজের যে সমস্ত নাবিক সেনা রয়েছে তাদের পরিবারের লোকজন আমেরিকার ভারপ্রাপ্ত নৌ সচিব হাং কাওয়ের সাথে বৈঠক করেছেন, এবং সেখানে চেঁচামেচি, নানা রকমের কথাবার্তা হয়েছে। মার্কিন কংগ্রেসে কথা হয়েছে, মার্কিন সিনেটর ব্লুমেনথাল তিনি সরাসরি যুদ্ধমন্ত্রী পিট হেগসেদের কাছে চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন, এবং সেখানে এই আব্রাহাম লিঙ্কনের জাহাজের অবস্থা তিনি তুলে ধরেছেন। আমি যে সংকটগুলোর কথা বললাম, এই সংকটগুলোর কথা তিনি তুলে ধরেছেন। তিনি তুলে ধরে জানতে চেয়েছেন যে আব্রাহাম লিঙ্কন জাহাজের অবস্থা কি, সেটা জানাতে হবে জাতিকে। এই পরিস্থিতিতে আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিচ্ছে এবং জর্জ ওয়াশিংটন আসছে। জর্জ ওয়াশিংটনের ভাগ্যেও তো একই পরিণতি হবে বলে মনে করা হয়। এবং শুধু তাই না, ইরান যদি নতুন করে যুদ্ধ শুরু করে হয়ে যাবেন। বিষয়টি স্পষ্ট করতে গেলে আরও একটু এগোতে হবে। ধরুন আপনি একজন গোয়েন্দা, আপনার সামনে টেবিলে ছড়িয়ে আছে হাজার হাজার নথি, জাহাজের রেজিস্ট্রেশন, কাস্টমস ডিক্লিয়ারেশন, ইনভয়েস, শিপিং রুট, আর আপনার সামনে রয়েছে এমন একটা প্রশ্ন যেটার উত্তর খুঁজতে গিয়ে আপনি ঘুম হারিয়েছেন। কি সেই প্রশ্ন? প্রশ্নটা কিছু পণ্য নিয়ে। পণ্যের জন্ম হয়েছে চীনে, কিন্তু আমেরিকার বন্দরে সে ঢুকেছে অন্য দেশের পরিচয় নিয়ে। কেউ তার নাম বদলে দিয়েছে, ঠিকানা বদলে দিয়েছে, মানে পণ্যটির লেবেলই বদলে গেছে। আমেরিকায় ঢোকা হাজার হাজার পণ্যের মধ্যে থেকে আপনাকে যদি সেই পণ্যটা বেছে বের করতে হয়, তাহলে সেটা কি খড়ের গাদায় ছুঁচ খোঁজার চেয়েও কঠিন কাজ? আর এই কাণ্ডের পেছনে লুকিয়ে আছে বিপুল টাকার অঙ্ক। কত? বছরে 19 থেকে 26 বিলিয়ন ডলার, মানে প্রায় 2.5 লাখ কোটি রুপি। সম্ভাব্য মোট ক্ষতির পরিমাণ অবশ্য এর 10 গুণেরও বেশি, 303 বিলিয়ন ডলার পর্যন্ত। আর এই রহস্যের তালিকায় নাম রয়েছে 40টিরও বেশি দেশের, এবং এই 40টি দেশের মধ্যে রয়েছে ভারতের নামও। আরও অনেক বড় বড় দেশের নামও রয়েছে এই তালিকাতে। আর ট্রাম্প প্রশাসন এবার বুঝেছেন এই বিপুল অর্থের লোকসান কোনো মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়। আর তাই এই রহস্য সমাধানের ভার এবার দেওয়া হয়েছে একটা অ্যালগরিদমকে, একটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে, যার নাম রাখা হয়েছে ডিটেকটিভ বর্ডার। কি এই ডিটেকটিভ বর্ডার? কি কাজ করবে এই এআই? এটা জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন। নমস্কার,
সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকের গল্পটা শুরু হচ্ছে যে রহস্য দিয়ে, তাতে কোনো মার্কাটারি নেই। এই রহস্যের অস্ত্র হলো কাগজ। লক্ষ কোটি টাকার পণ্য নিয়ে তৈরি হয়েছে বিপুল রহস্য, আর এর পেছনে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের মস্তিষ্ক। কীরকম? মনে করুন চীনের কোনো শিল্পাঞ্চলের একটি কারখানা। সেখান থেকে ভেসে আসছে মেশিনের শব্দ, শ্রমিকদের ব্যস্ততা। একটা পণ্য তৈরি হচ্ছে, হয়তো একটা ইলেকট্রনিক যন্ত্রাংশ, হয়তো একটা সোলার প্যানেলের অংশ, হয়তো স্টিলের কোনো পাইপ। এই পণ্য যদি সরাসরি আমেরিকায় যায় তাহলে তার উপর চাপবে বিপুল শুল্ক। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর থেকেই চীনা পণ্যের উপর শুল্কের পাহাড় চাপিয়েছেন। তার উদ্দেশ্য পরিষ্কার, চীনা পণ্যকে আমেরিকার বাজারে দামি করে দাও, যাতে আমেরিকান শিল্প আবার নিঃশ্বাস নিতে পারে, সেখানের কলকারখানা ফের চালু হতে পারে। কিন্তু চীন তো হাত গুটিয়ে মেনে নেওয়ার পাত্র নয়। তারা চুপচাপ তাদের চাল খেলে ট্রাম্পকে ধরাশায়ী করে দিয়েছে। মানে ট্রাম্প চীনা পণ্যের উপর শুল্ক চাপিয়েছেন নিজের মতো করে, আর শি জিনপিং নীরবে ট্রাম্পের লম্ফজম্প দেখে মুচকি হেসেছেন। আর নতুন কৌশলে গত আর্থিক বছরে পণ্য রপ্তানি থেকে তাদের লাভ হয়েছে আকাশ ছোঁয়া। কি করে এমন আশ্চর্য কাণ্ড হলো? খুব সুকৌশলী এক পরিকল্পনায়। চীন করলো কি, তাদের পণ্যটা সরাসরি আমেরিকায় না পাঠিয়ে প্রথমে পাঠালো অন্য একটা দেশে। সেখানে হয়তো পণ্যটির সামান্য উন্নতি করা হলো, চটকদারি করা হলো, বা কতগুলো নাটবল্টু লাগানো হলো, প্যাকেট বদলানো হলো, একটা নতুন ইনভয়েস তৈরি করা হলো। আর সেই মুহূর্তেই কাগজে কলমে পণ্যটি আর চীনের থাকলো না, মানে এটা আর মেড ইন চায়না থাকলো না, হয়ে গেল সেই অন্য দেশটির। তারপর নতুন পরিচয় নিয়ে পণ্যটি নির্বিঘ্নে ঢুকে পড়ল আমেরিকার বন্দরে। চড়া শুল্ক আর তার উপরে বসলো না, কারণ কাগজে কলমে সে তো আর চীনা পণ্য নয়। এই খেলাটার একটা গালভরা নাম আছে, বাণিজ্য জগতে একে বলা হয় ট্রান্সশিপমেন্ট। আর এই বিষয়টি ট্রাম্প যখন বুঝতে পারলেন, তখন তার ক্ষতি হয়ে গেছে $303 বিলিয়ন। কার্যত মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। ব্যাপারটা বুঝুন, এই টাকাটা শুধু রাজস্ব হারানোই নয়, এই টাকা আমেরিকার শিল্পনীতির গোটা ভিত্তিকে একেবারে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। ট্রাম্প যে উদ্দেশ্যে শুল্ক বসিয়েছিলেন, মানে আমেরিকান শিল্পকে রক্ষা করা, সেই উদ্দেশ্যই যদি চীনের চালে ব্যর্থ হয়ে যায়, তাহলে তার গোটা নীতিটাই তো অর্থহীন হয়ে পড়ে। আর এই কারণেই এখন এই যুদ্ধ শুধু চীনের বিরুদ্ধে নয়, এই যুদ্ধ চীনের গোটা আন্তর্জাতিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে। মানে ভাবুন, এতদিন আমরা জেনে এসেছি ট্রাম্প শুল্ক বসিয়ে বিরাট টাইট দিয়েছেন চীনকে, আর এখন দেখা যাচ্ছে পুরো বজ্র আটনি আর ফসকা গেরোর গল্প। পাগলা জগায়ের এখন বিছানায় উবুর হয়ে চিৎকার করে কাঁদা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কিল খেয়ে কিল হজম করে গেলে তো হবে না, এবার পাল্টা তো কিছু করা দরকার। ট্রাম্প তাই তার তাবড় অর্থনৈতিক বিশেষজ্ঞদের এর প্রতিকার বার করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারাও বুঝতে পারছেন না এই বিপুল পণ্য সমুদ্রের মধ্যে থেকে চীনা উৎসের পণ্য কি করে বাছা হবে। কোন পণ্যের মধ্যে চীনের অংশ আছে তা বের